ইরান ইউএসের যে যুদ্ধ সেটি আরো ধ্বংসাত্মক, আরো ভয়াবহ এবং আরো ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। দিনে দ্য কনফ্লিক্ট ইন মিডল ইস্ট ইন্টেন্সিফাইজ। ইসরায়েল এবং ইউএস ইরানের যে স্ট্রাইকটি সেটি তারা আরো বৃদ্ধি করেছে এবং ইসরায়েল বলেছে তারা লেবাননে গ্রাউন্ড ট্রুপস পাঠাচ্ছে। Israel says it's been hitting Hezbollah strongholds in the south of the country. Hezbollah, which of course is backed by Iran, says it's targeted 3 Israeli bases in response. Iran's been striking back across the region, while the US State Department says American citizens should leave the Middle East. Let's see the scene live in Beirut at the moment. You can see there smoke hanging in the air, and we are just hearing that at least 30,000 people are already displaced in Lebanon by the Middle East war. That's coming into us just now from the United Nations. Well, Israel's defense minister has told troops to take control of new positions in Lebanon. Israel. বিবিসি রিপোর্টে বলা হয়েছে যে ইসরায়েল, কাতার, ইউএই, কুয়েত এবং সৌদি আরবিয়া সবগুলো জায়গাতেই ইরানিয়ান যে আক্রমণগুলো মিসাইল এবং ড্রোনের সেটি অব্যাহত আছে এবং এটাও বৃদ্ধি পেয়েছে। Arab Emirates, Saudi Arabia and Kuwait have also all reported Iranian missiles and drones entering their airspace in recent hours. All reported Iranian missiles and drones entering their airspace in recent hours. Well, the Iranian Red Crescent says more than 780 people have been killed so far. The United States says 6 members are now known to have been killed. ইরানের পক্ষে যুদ্ধের ঘোষণা দিল উত্তর কোরিয়া। তেহরানের সম্মতি পেলে ইসরায়েলে চালানো হবে হামলা। প্রেসিডেন্ট কিমের স্পষ্ট বার্তা। বৃষ্টি উত্তেজনার মধ্যে ইসরায়েলের সঙ্গে উন্মুক্ত যুদ্ধের ঘোষণা দিল লেবাননের বিদ্রোহী গোষ্ঠী। চলছে পাল্টাপাল্টি হামলা। সংযুক্ত আরব আমিরাতে 3 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কাতার, কুয়েত ও ওমানের বহু মানুষ। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বড় বিস্ময় হলো নিজেদের মাটিতে রক্তপাতের পরও সৌদি আরব, কাতার, ওমান বা কুয়েতের মতো শক্তিশালী ও ধনী দেশগুলো নিশ্চুপ। তারা কেবল নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মিসাইল ঠেকাচ্ছে, কিন্তু ইরানের উপর কোনো পাল্টা হামলা চালাচ্ছে না। আবার মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও তারা ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পক্ষেও লড়ছে না। কেন এই অদ্ভুত নীরবতা? চরম সংকটে পড়া আরব দেশগুলো আসলে কি চাইছে? উপস্বর্গীয় দেশগুলোর শীর্ষ নেতৃত্ব ও বিশ্লেষকদের সাফ কথা, এই যুদ্ধ তাদের নয়। কাতার ভিত্তিক গণমাধ্যম গালফ টাইমসের সম্পাদক ফয়সাল আল মুহতাকা চরম সত্যটি তুলে ধরেছেন। তিনি বলেছেন, এটি ইসরায়েল ও আমেরিকার যুদ্ধ, আমাদের সাথে এর কোনো সম্পর্ক নেই। আমরা কেবল একটি ভূ রাজনৈতিক অবস্থানে আটকা পড়েছি। কাতারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জাসিম আল থানিও সতর্ক করেছেন, এই যুদ্ধে জড়ালে আরব দেশগুলোর সম্পদ ধ্বংস হবে এবং বাইরের শক্তির নিয়ন্ত্রণ আরও বাড়বে। মূলত নেতানিয়াহু বা ট্রাম্পের ইগোর লড়াইয়ে নিজেদের সমৃদ্ধ অর্থনীতিকে বলি দিতে রাজি নয় আরব বিশ্ব। আরব দেশগুলোর এই নীরবতার পেছনে আরও রয়েছে নিজেদের অস্তিত্ব ও ভঙ্গুর অবকাঠামোর ভয়। বিশ্লেষক মনিকা মার্কস স্পষ্ট করেছেন, এই মরুভূমি প্রধান দেশগুলো শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সমুদ্রের পানি শোধন কেন্দ্রের উপর পুরোপুরি নির্ভরশীল। ইরান যদি পাল্টা জবাবে তাদের বিদ্যুৎ গ্রিড বা পানি শোধন কেন্দ্রে সরাসরি আঘাত হানে, তবে এই বিলাসবহুল শহরগুলো কয়েকদিনের মধ্যেই বসবাসের অযোগ্য নরকে পরিণত হবে। এছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার অর্থ হলো সাধারণ মুসলিম বিশ্বের চোখে ইসরায়েল ও আমেরিকার দোসর হিসেবে নিজেদের পরিচিত করা, যা এই রাজতন্ত্রগুলোর রাজনৈতিক বৈধতাকে চরম সংকটে ফেলবে। ইরানের সাথে হাত মেলাতে পারত, কিন্তু আন্তর্জাতিক রাজনীতির দৃঢ় বাস্তবতা আবেগ দিয়ে চলে না। সৌদি, কাতার, কুয়েত বা আমিরাতের পুরো সামরিক ও আকাশ প্রতিরক্ষা কাঠামো সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। তাদের রেডার, যুদ্ধবিমান থেকে শুরু করে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম সবকিছু নিয়ন্ত্রণ ও সরবরাহ আসে ওয়াশিংটন থেকে। তারা যদি ইরানের পক্ষ নেয় বা মার্কিন ঘাঁটিতে হামলা করতে সহায়তা করে, তবে যুক্তরাষ্ট্র মুহূর্তের মধ্যে তাদের সামরিক ছাতা সরিয়ে নেবে। ইসলামী বিপ্লবী গার্ড। আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে তেলের দাম।
বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটির সদর দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, স্থাপনা জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের দাবি তেহরানের, মুখ খোলেনি ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাজ্য, ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর চটেছেন ডোনাল্ড ট্রাম্প, দীর্ঘদিনের বন্ধুত্বে ফাটলের আভাস। যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত সেখানে 550-র বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির প্রায় 4 ডজন নেতা নিহত হয়েছে। Erdogan has said Turkey is making intense diplomatic efforts to end the conflict in the Middle East. Guardian পত্রিকা বলছে যে attacks on Iran and missiles and kamikaze drones attacks by Iran on neighboring countries in the Gulf have fueled instability, he said in a televised address. And through peace-oriented diplomacy, we are making intense efforts to resolve issues at the neighboring table. এর বিভিন্ন কান্ট্রিগুলো ভিন্ন ভিন্ন ভাবে তাদের অবস্থান ব্যক্ত করছে। চীন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির মতো ক্ষমতাধর রাষ্ট্রগুলোর প্রতি এসেছে বিভিন্ন গণমাধ্যমে। যুক্তরাজ্য জানিয়েছে তারা ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সঙ্গে জড়িত নয়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে হামলায় যুক্তরাজ্য যোগ দেবে না বলেও জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবে ওই হামলার জবাবে ইরানের বাছবিচারহীনভাবে হামলার কারণে মধ্যপ্রাচ্যে অবস্থানরত ব্রিটিশ সেনা ও নাগরিকদের ঝুঁকিতে পড়তে হচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সাইপ্রাসের একটি RAF ঘাঁটি লক্ষ্য করে রোববার রাতে সন্দেহভাজন ড্রোন হামলা করা হয়েছে। এই হামলায় কেউ হতাহত হননি। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে এই অঞ্চলে আমাদের সুরক্ষা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং আমাদের কর্মীদের রক্ষা করতে ঘাঁটি থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন ইরান যেসব দেশের উপর হামলা করেছে সেসব দেশ ইরানের উপর হামলায় জড়িত ছিল না। এটি ইরানি শাসন ব্যবস্থা অযাচিত ও বেপরোয়া কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ। এদিকে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি থেকেই যুক্তরাষ্ট্রকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়ার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যেসব জায়গায় সংরক্ষিত রয়েছে বা উৎক্ষেপণের জন্য প্রস্তুত রাখা হয়েছে শুধুমাত্র সেগুলোকে উৎস বলে থামানোর জন্য যুক্তরাষ্ট্র ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছে। ইরান যেন অঞ্চল জুড়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বেসামরিক মানুষকে হত্যা করতে না পারে সে লক্ষ্যেই তিনি এই যুক্তরাষ্ট্র ইসরায়েলের অনুরোধে সম্মতি দিয়েছেন বলে জানান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেভাবে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে তাতে তীব্র নিন্দা জানিয়েছেন চীন। সকল পক্ষকে সংযত হয়ে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে দেশটি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। চীনের বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানকে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার গুরুত্ব লঙ্ঘন ও জাতিসংঘ সনদের নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মের পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। ইরানের উপর হামলার ঘটনায় রাশিয়াও নিন্দা জানিয়েছে। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের খবরে এই তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরান যেভাবে পাল্টা হামলা চালাচ্ছে সেটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জার্মানি। ইসরায়েলি সেনাবাহিনীর রেডিওকে জার্মানির রাজনৈতিক ও সামরিক সূত্রগুলো জানিয়েছে চলমান সংঘাতের মধ্যে আঞ্চলিক দেশগুলোতে ইরান হামলা বন্ধ না হলে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করবে জার্মানি। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্যরা রেডিওটিকে জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সামরিক পদক্ষেপের পরিকল্পনা ইতিমধ্যেই চলছে। এতে বিমান হামলায় অংশগ্রহণ এবং সামরিক ও আকাশপথে সহায়তা দেওয়ার বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার ঘটনায় সন্তোষ প্রকাশ করেছে ফ্রান্স। দেশটির সরকারের একজন মুখপাত্র মোদ বোজো রোববার এ কথা জানিয়েছেন। ফ্রান্সের RTL টেলিভিশনকে তিনি বলেছেন খামেনি ছিলেন একজন নিপীড়ক ও দমনমূলক এক নায়ক যিনি তার নিজ দেশের জনগণকে দমন করেছিলেন, নারী, যুব ও সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘন করেছিলেন এবং সম্প্রতি দেশটিতে হাজার হাজার বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য দায়ী।
তাই তার মৃত্যুতে আমরা শুধু উৎফুল্ল হতে পারি, বলেন ফ্রান্সের সরকারের অন্যতম মুখপাত্র মুদ বোজো। এছাড়া মধ্যপ্রাচ্য নিজেদের স্বার্থ রক্ষায় পদক্ষেপ নিতে ফ্রান্স প্রস্তুত রয়েছে বলেও জানান কর্মকর্তারা। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস বর্তমান পরিস্থিতিকে বিপজ্জনক আখ্যায়িত করেছেন। এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইইউ ইরানের উপর আগেই কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে এবং পারমাণবিক ইস্যুসহ সব বিষয়ে কূটনৈতিক সমাধানের বিষয়টিকে সমর্থন দিয়েছে। কাজা কালাস বলেন, তিনি ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। এছাড়া তিনি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক আইন মেনে চলা সবচেয়ে জরুরি বলে মন্তব্য করেছেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দপ্তর থেকে বলা হয়েছে, উত্তেজনা কমাতে তারা মিত্র ও আঞ্চলিক নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেছেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে এবং আন্তর্জাতিক শাস্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে না দাঁড়ায়, সেজন্য যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপকে তারা সমর্থন দিয়েছেন। Iran has the capabilities to launch long-range missiles and drones towards Israel. And Israel also has strong missiles defense systems to intervene many attacks. সুতরাং ইরানের কাছে দীর্ঘ পাল্লার যে মিসাইল এবং ড্রোন রয়েছে, সেগুলো মধ্যপ্রাচ্যের অনেক দূর পর্যন্ত আঘাত করতে পারে। এই ধরনের অস্ত্র ব্যবহার করে ইসরায়েলের সামরিক ঘাঁটি, বিমানবন্দর, বিদ্যুৎ কেন্দ্র বা গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করা সম্ভব। তবে বাস্তবতা হলো, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা খুবই উন্নত এবং পৃথিবীর সবথেকে উন্নত অবস্থানে আছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। এমন প্রযুক্তি আছে যা আকাশে আসা অনেক মিসাইলকে একদম আকাশেই ধ্বংস করতে পারে। তাই হামলা হলেও সব মিসাইল যে লক্ষ্যবস্তুতে পৌঁছাবে না, এটি বলাই যেতে পারে। দ্বিতীয় যে অংশটি এখানে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইরান হ্যাজ অ্যালাইজ অন রিজিওনাল। ইরান অ্যাকচুয়ালি relies on regional allies and many groups in different Middle East countries, and groups like Hezbollah and others can open multiple fronts around Israel, and this can increase pressures on Israel's security forces. এই ধরনের যে প্রক্সি যুদ্ধ করার মতো সক্ষমতা ইরান তৈরি করে রেখেছে, এটা ইসরায়েলের জন্য একটা বাড়তি অসুবিধা তৈরি করবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এবং এই সকল বিভিন্ন টেনশনের মধ্যে একটা ফুল স্কেল ওয়ার extremely dangerous for the whole regions, and both countries have powerful military capabilities. Any large conflicts could affect global policies and economy. তাহলে একটা পসিবল সম্ভাবনা যেটি থাকতে পারে সেটা হচ্ছে যে Iranian regime's collapse and is replaced by military rule. Another scenario is Iran. Second scenario could be Iran retaliating by attacking US forces, Israel's and Arab neighbors. There is also the possibility that Iran close the Strait of Hormuz প্রণালী বন্ধ করে দিতে পারে। তাহলে এই সবগুলোই সম্ভাব্য অপশন খোলা রয়েছে। The conflict could also escalate through accidents or major attack. এখন এই যুদ্ধে ঠিক কে কোন জায়গাটা আঘাত করে বসবে এবং কার কতটা ক্ষতি হয়ে যাবে কোন আঘাতে, সেই ধরনের বিষয়গুলোর উপরেও এটার ফার্দার এসকেলেশন ডিপেন্ড করে। Both sides claims that the biggest phase of the conflict is still ahead. এটা আরো মারাত্মক। এবং ইরানের এক্ষেত্রে হামলা যে বন্ধ হবে না, কারণ তাদের সর্বোচ্চ নেতা এবং রাষ্ট্র পরিচালনার প্রধান ব্যক্তি যারা ছিলেন তাদের সবাইকে ধ্বংস করে ফেলা হয়েছে। সুতরাং দ্য অ্যানালিস্ট ওয়ার্ন দ্যাট দ্য মোস্ট ডেঞ্জারাস সিনারিও ইজ রেজিম ক্লপস ফলোড বাই ক্যাওস। যদি ইরানের রেজিমটাকে মারাত্মক প্রেশারের মাধ্যমে এটাকে ক্লপস করানো লাগে এবং তারপরে যদি একটা ক্যাওস তৈরি হয়, তাহলে সেটা শুধু ইরানকে প্রভাবিত করবে না, পুরো অঞ্চলকে প্রভাবিত করবে এবং পুরো বিশ্ব সেটা দ্বারা প্রভাবিত হবে। Iranian state structures still survives if the regime remains intact without changing its policies. The conflict may continue. এখানে এক ধরনের প্যারাডক্সিক্যাল সিচুয়েশন দেখা যাচ্ছে। যদি ইরানের রেজিমকে না সরানো যায়, তাহলে যুক্তরাষ্ট্র থামবে বলে মনে হয় না। থামলে তাদের কোনো লাভ হবে না। তাদেরকে এই রেজিমকে
গ্লোভস করানো অনেক দূর পর্যন্ত আঘাত না করে সম্ভব হবে বলেও এখনো পর্যন্ত সেটা মনে হচ্ছে না।